আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আমি আজকে আপনাদের সামনে মূলত চারজন রাজনৈতিক নেতার চারটে মন্তব্য নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই এই মন্তব্য উদ্বাস্তুদের নাগরিকত্ব সম্পর্কীয় মন্তব্য। এই চারজন হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুদিন আগে এসে পশ্চিমবঙ্গে নিয়ে বা উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে একটা ছোট্ট মন্তব্য করেছেন, সেটা আপনাদের বলবো। মন্তব্য করেছেন বনগাঁ লোকসভার মধ্যে মিটিং করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সেটা আপনাদের একটু বলবো। মিটিং করতে গেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগদায়। গত পরশুদিন উনি একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে আপনাদের একটু জানাবো। আর জানাবো বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের একটা সর্বশেষ মন্তব্য। শান্তনু ঠাকুর কেন্দ্রের প্রতিমন্ত্রীও বটে, এবং এই মন্তব্যগুলো আপনারা একটু এক জায়গায় করে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই মন্তব্যগুলো নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বিচার করুন এবং একটু ভাবুন যে তারা এই প্রশ্নে কতটা সিরিয়াস, বা এই প্রশ্নে তারা একেবারেই ক্যাজুয়াল কিনা। মানে বলার কথা তাই একটু বলা, ভোটের জন্যে এইটুকু কিনা, এই বিষয়টা আপনাদের একটু ভাবার জন্যে আমি অনুরোধ করব। এবং বাস্তবত এই কারণেই, মানে এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা আমি করব। তো মন্তব্যগুলো আমি তো আর মিটিংগুলোতে যাইনি। মন্তব্যগুলো আনন্দবাজার রিপোর্ট করেছে। আমি ধরে নিচ্ছি যে এই সমস্ত নেতারা ঠিক যে কথা বলেছেন আনন্দবাজার ঠিক সেইটাই ছেপেছে। আমি এইটা ধরে নিয়েই এগোচ্ছি। এই কাগজটা হলো আনন্দবাজারের 13ই মে, মানে সোমবারের কাগজ। এই কাগজে লেখা হয়েছে, নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলছেন, নির্বাচনী বক্তৃতায় বলছেন যে, যেটা লিখেছে আমি হুবহু সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আনন্দবাজার লিখছে, সিএ প্রসঙ্গেও বিরোধীদের এক পংক্তিতে বসিয়ে আক্রমণ করেছেন মোদী। তার বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য, কোট, ভোট ব্যাংকের রাজনীতি মানবতা রক্ষার আইন সিএকে রাতারাতি ভিলেন বানিয়ে দিয়েছে। সিএএ নিপীড়িতদের নাগরিকত্ব দেওয়ার আইন। তৃণমূল এবং কংগ্রেস নিপীড়িতদের অধিকার দেওয়ার বিরোধিতা করছেন। এইটা বলেছেন নরেন্দ্র মোদী। আমি আগে মন্তব্যগুলো আপনাদের একটু পড়ে শোনাই, তারপরে এই মন্তব্য নিয়ে দুই চারটে কথা আমি যেটা বুঝেছি সেটা আপনাদের বলবো। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য কি করেছেন করেননি এটা নিয়ে
একটা তালিকা বলেছেন তার বক্তৃতায়। এইটা হলো 14ই মে, মঙ্গলবার। ওটা সোমবার, এটা মঙ্গলবারের কাগজ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি বড় মাকে, মতুয়াদের বড় মাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছেন। তিনি অসুস্থ হলে তার চিকিৎসা করিয়েছেন, বড় মার চিকিৎসা করিয়েছেন। তিনি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় দিয়েছেন এবং পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ তৈরি করে দিয়েছেন। মতুয়াদের জন্য কি করেছেন তিনি এগুলো বলেছেন। আর এর সাথে বলেছেন যে তিনি হরিচাঁদের জন্মদিনে ছুটি ঘোষণা করেছেন, এইটা তিনি বলেছেন। নাগরিকত্ব সম্পর্কে, এটা নাগরিকত্ব সম্পর্কে বলার আগে তিনি এই গৌরচন্দ্রিকা করে নিয়েছেন। তারপরে তিনি বলছেন, একেবারে কোট আনকোট করে এখানে রিপোর্ট ছাপেছেন, এখানকার সাংসদ মানে বনগাঁর সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানকার সাংসদ বা বনগাঁর সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি কোন কাজটা করেছেন? ঘুরে বেড়িয়েছেন আর নাগরিকত্ব দেবেন বলে টাকা তুলেছেন। তুমি অর্থাৎ শান্তনু প্রথমে সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করো। শান্তনুকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি আগে সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করো। কিন্তু তিনি করবেন না, কারণ করলে তিনি শান্তনু বিদেশি হয়ে যাবেন। নিজে করবেন না, অন্যদের আবেদন করতে বলছেন। কেউ আবেদন করেননি, আইন জানলে কেউ করবেন না। এইখানে এই কথাগুলোই তিনি সিএএ বা উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রসঙ্গে বলেছেন, এর বেশি আর কিছুই বলেননি। আর তৃণমূলের সেনাপতি বলেছেন, খুব লক্ষ্য করে শুনুন, তিনি বলেছেন কোট, যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে নোটিফিকেশন করে ঘোষণা করেন যে নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, এনআরসি হবে না, তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুন বা না করুন, আমি অর্থাৎ অভিষেক সিএএ সমর্থন করবেন। আমি সিএএ সমর্থন করব। তাহলে যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে নোটিফিকেশান জারি করে বলেন যে তিনি নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, এনআরসি হবে না, তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুন বা না করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএকে সমর্থন করবেন। নাগরিকত্ব আইন, উদ্বাস্তুদের নাগরিকত্ব, সিএ নিয়ে এই কথাগুলো বলেছেন। আর এসবের জবাবে শান্তনু বলেছেন, আমি সিএতে আবেদন করব। তা আমি যে সিএতে আবেদন করব তা প্রথম থেকেই বলছি, আমি সিএতে আবেদন করব তা প্রথম থেকেই বলছি, অর্থাৎ তিনি সিএতে আবেদন করবেন। এইটাই হচ্ছে চারজনের মন্তব্য। আমি এই চারজনের মন্তব্য একটু বিচার বিশ্লেষণ করে দেখার জন্য আপনাদের বলছি। এই কারণে দেখুন, এর মধ্যে সরাসরি
মতুয়া, নমশূদ্র এবং গোটা উদ্বাস্তু সমাজকে নাগরিকত্ব দেবেন এই কথা কিন্তু কেউ আর সরাসরি বলছেন না। মোদি বলেছেন যে তারা সিএএ করেছেন, আর ভোট ব্যাংক সেটা হচ্ছে মানবতা পক্ষে একটা আইন, বিরোধীরা সেইটাকে বিরোধিতা করছেন বা রাতারাতি ভিলেন করে ফেলেছেন। এখন এই যে সিএএ করেছেন, সিএএ যেটা করেছেন 4 বছর 4.5 বছর পরে তার রুলস বেরিয়েছে। রুলস বেরোবার পরে নানাভাবে বিজেপি চেষ্টা করছেন যাতে মানুষ, উদ্বাস্তুরা নাগরিকত্বের জন্য আবেদন করেন, কিন্তু এখন অবধি যা খবর বলা যায় কেউই, মানে আমাদের কাছে কোনো খবর নেই বলে ওই প্রায় কথাটা বলছি, হয়তো কেউই করেননি, প্রায় কেউই নাগরিকত্বের আবেদন করেননি। এই যে কেউ আবেদন করেননি মানে এটাকে একটা গণভোট হিসেবে দেখা যায়, উদ্বাস্তু মানুষের গণভোট, যে তারা এই আইনটাকে সমর্থন করেছেন কি করেননি, এই আইনটাকে তারা পছন্দ করেছেন কি করেননি, তারা এই আইনটাকে, এই আইনে নাগরিকত্ব হবে বলে মনে করছেন না মনে করছেন এই আইনে নাগরিকত্ব হবে না, এই প্রশ্নে একটা গণভোট হয়ে গেছে। এটা একটা গণভোট বলে উল্লেখ করা যায়, কারণ কোনো মানুষ তারা মনে করছেন না যে এই আইনটা যথেষ্ট, এই আইনটা নাগরিকত্বের জন্য ভালো, এই আইনটা নাগরিকত্ব সমস্যার সমাধান করবে এরকম কেউ মনে করছেন না। এটা বিরোধী দলের প্রশ্ন নয়, বিরোধীরা বলেছেন বলে তাই নয়, বিরোধীরা বলেছেন, বিরোধীদের কাজ যদি বিরোধীরা ধরুন বিরোধিতা করেই থাকেন, বিজেপিও তো তাদের পক্ষে প্রচার করছেন, তাতেও তো কিছু মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে, প্রভাবিত হয়ে আবেদন করার কথা ছিল, অন্তত যারা বিজেপি সমর্থিত মানুষ, কিন্তু দেখুন কেউ করেনি। তার মানে এই আইনটা যথেষ্ট নয়। আর যথেষ্ট নয় এই কথা শুধু সাধারণ ভোটাররা বলেছেন তাই নয়, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আসামের বিশেষ করে বরাক ভ্যালিতে, শিলচর এদিকে কিন্তু আরএসএস বিজেপি যারা করেন তার বড় বড় নেতা দীর্ঘকাল ধরে আরএসএস করেন, তারাও কিন্তু দরবার করছেন যে যেভাবে রুলস হয়েছে সেইটাতে নাগরিকত্ব হবে না, তারা বলেছেন বারবার। এবং তারা বলেছেন, কোনো সদুত্তর যদি নাও পেয়ে থাকেন, এবং নিশ্চিতভাবেই পাননি, তারা কিন্তু কর্মীদের ধরে রাখার জন্য বলছেন যে আইন আরও সরল হবে, কোনো কাগজপত্র লাগবে না, এই কথাগুলো কিন্তু তারা মুখে বলছেন। আমি বলছি বরাক ভ্যালিতে, আসামে তারা এই কথাগুলো বলছেন, বরাক ভ্যালিতে না, গোটা আসাম জুড়েই এ কথা তারা বলছেন। আর আমরা এখানে দেখেছি, আমরা এখানে শুনেছি, অসীম সরকার বলেছেন, তার সাথে অমিত শাহর কথা হয়েছে, তারা এই আইন আরও সরল করবেন, রুলস আরও সরল করবেন, কোনো কাগজপত্র না হলেও তারা নাগরিকত্ব পাবেন, বলেছেন এই কথা। শান্তনুও সেই একই কথা বলেছেন, জগন্নাথবাবু হয়তো তাই বলছেন, অতটা তার খবর আমি জানি না, কাগজে দেখিনি। এই কথাগুলো বলছেন, এই কথাগুলো বলার অর্থটা কী? এই কথাগুলো বলার অর্থ হলো তারাও কিন্তু এই রুলসের পরে অনাস্থা প্রকাশ করেছেন, যে এই রুলসটা যথেষ্ট নয়, এই রুলসে মানুষের নাগরিকত্ব হবে না। তারা নাগরিকত্ব হবে কি হবে না এইটা নিয়ে খুব বিব্রত তা নয়, তারা দেখছে মানুষ যদি মনে না করেন নাগরিকত্ব হবে তাহলে ভোট হবে না, তারা ভোট নিয়েই বিব্রত।
তারা উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে বিব্রত এরকম ভাবার কোনো কারণ আছে বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু এই যে মোদি সাহেব যে বক্তব্য বলেছেন, তাতে কি তিনি বলেছেন যে নাগরিকত্ব আপনারা পাবেন, যে রুলস করেছি তাতে কিছু সমস্যা আছে, আপনারা আমাদের ভোট দিন, আমরা ক্ষমতায় ফিরতে পারলে এই রুলস আবার পরিবর্তন করব, রিভাইজ করব, করে আরও সরল করব, যাতে আপনাদের পক্ষে নাগরিকত্ব পাওয়া কিছুটা সহজ হয়? এই কথা কি বলেছেন? যে দাবি অসীম সরকার করছেন, শান্তনু করছেন, সেইটা কি প্রধানমন্ত্রী বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীও এর আগে ওই অসীম সরকারের কেন্দ্রেও মিটিং করে গেছেন। তিনি কি বলেছেন যে এইটা আরও সরল করবেন? বলেননি। আপনারা কথাগুলো একটু লক্ষ্য করুন। তারা কিন্তু বলছে সিএএ লাগু করতে দিচ্ছে না। কে সিএএ লাগু করতে দিচ্ছে না? কে সিএএ লাগু করতে দিচ্ছে না? বিরোধীরা প্রচার করছেন। বিরোধীরা তো প্রচার করবেনই, আপনিও করছেন সিএর পক্ষে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে মানুষ মনে করছেন যে সিএতে, এই সিএ রুলসের নাগরিকত্ব হবে না। তাহলে আপনারা যদি সত্যি নাগরিকত্ব দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা এটাকে সরল করব, নাগরিকত্ব যাতে পান তার ব্যবস্থা আমরা করব, কিন্তু এই নাগরিকত্ব যাতে পান, নাগরিকত্ব দেব, এই কথা আর সরাসরি বলছেন না। ইলেকশনের আগে যদি এই কথা না বলেন, ইলেকশনের পরে কি আর ওই ফস করবে? আমি এইটা সমস্ত মতুয়াদের, সমস্ত উদ্বাস্তুদের বোঝার জন্য বলছি। তারা যদি সত্যি কিছু করার ইচ্ছা তাদের থাকতো, তাহলে তারা এই যে বক্তৃতা করে গেলেন, এবং কালকে বোধহয় আসবেন এই এলাকাতে আরেকটা মিটিং করার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী, দেখি কালকে কি বলেন। আর তারপরে তো আর হয়ে গেল, মতুয়া অধ্যুষিত এলাকায় ভোট শেষ। ফলে এর মধ্যে যখন হলো না, তখন আর এটা আর হবে না। ইলেকশানে জিতলে তো নয়, ইলেকশানে জিতলে তাদের একটাই কথা হবে, আপনারা যদি আবেদন না করেন আমরা কি করব? আমরা তো করে দিয়েছি। অর্থাৎ তাদের যা করার তারা করে দিয়েছেন। এইবার মতুয়ারা বুঝে নিন, বিজেপি এর বেশি আর কিছু করবে না। যুক্তিতে অন্তত আমরা এইটাই বুঝতে পারছি। ফলে তাকে দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবারের জন্য তাকে যদি আপনি ক্ষমতায় আনেন, এই জুন মাসের প্রথম সপ্তাহে যদি আবার তার পক্ষে রায় আপনারা দেন এবং বেরোয়, তাহলে কিন্তু আপনাদের নাগরিকত্ব সম্পর্কে যতটা যা হয়ে গেছে, যদি মনে করে থাকেন যে এতে হবে না, তাহলে এটা বুঝে নিন বিজেপি আপনার জন্যে কিছুই করল না। আর সেইটা বুঝে নিয়েই এখনও অবধি রানাঘাট, বারাসাত, বনগাঁর মতুয়াদের হাতে ট্রামের তাসটা রয়েছে। তারা বুঝে সুঝে তার প্রয়োগ করুন। বিজেপির যা করার সেটা তারা করে ফেলেছে, যতটুকু করার, আর এর বেশি হবে না। আইনের প্রশ্নও বলছি, আইনটা যেহেতু তারা করে দিয়েছে, এক একটা পার্টির তো একটা সুনাম আছে। আজকে আইন করলাম, কালকে পাল্টালাম। একটা তো 2003 সালে করেছিল, হিন্দুদের অনুপ্রবেশকারী বলেছিল, নাক কানে মোলে 2019-এ তাদের বলতে হয়েছে আমাদের ওটা ভুল হয়েছিল, তাই আপনারা হিন্দুদের অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দিলাম। এ জায়গা তো একবার তো নাক্ষর দিতে হয়েছে, তাদের ভুল স্বীকার করে সংশোধন করতে হয়েছে। আবার 2019 তারা কিন্তু ওইটা করবে না। এটা পার্টির ক্রেডেনশিয়ালটা নষ্ট হয়, পার্টির সুনাম নষ্ট হয়, তারা এই পথে যাবে না। ফলে এইটা বুঝে আপনারা বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না এটা ঠিক করুন। আমি জানি এরপরে নির্ঘাত এবং যুক্তিসঙ্গতভাবে যে প্রশ্নটা আসে সেটা হলো, শুক্তিবাবু আপনি তো বলছেন বিজেপিকে ভোট দেব না, কিন্তু তাহলে ভোটটা দেব কাকে? কে আমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান করবে?
তাহলে বলুন আমরা সেখানে ভোট দিই। এই প্রশ্ন যারা আমাকে মন্তব্য করতে গিয়ে এই প্রশ্ন আমাকে অনেকেই করেছেন, এই প্রশ্নগুলো অত্যন্ত সঙ্গত এবং যুক্তিযুক্ত, এবং আমি আপনাদের বলছি সত্যি আমার কাছে খুব স্পষ্ট কোনো জবাব নেই। আমি যে জবাবটা দিচ্ছি সেটাও অনেকটা আমার অনুমান ভিত্তিক। আমার বিভিন্ন জায়গায় কথা বলে যেটা মনে হয়েছে যে বিজেপি জোট গেলে ভালো হয় না ইন্ডিয়া জোট গেলে ভালো হয়, তার মধ্যে তুল্যমূল্য বিচার করে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের হলেও এটা ঠিক, ইন্ডিয়া জোটও উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে কোনো সুস্পষ্ট কথা বলেনি। এটা ঘটনা। তা সেটা নিয়ে আমি লাস্টে একটা মিনিট কথা বলবো। আমি এবার একটু মমতার কথা আমরা শুনলাম, তিনিও কিন্তু ওই বললেন আমি এই করে দিয়েছি। কি করেছে সেটা তো আপনারা জানেন, ওই করতে হয় তাই করে দিয়েছে একটা ইউনিভার্সিটি, একটা সরকারি মহাবিদ্যালয়। তার কতটা কি আছে আপনারা যান, ঘুরে ফিরে দেখুন, অনেক দিন হয়ে গেছে। এটা হচ্ছে ওই। আর একটা খুব ভালো জায়গা চাঁদপাড়াতে জায়গা ঠিক হয়েছিল, সেটাতে উনি সবজি মন্ডি করেছেন। মানে করে যেখানে সত্যি সত্যি কিছু একটা ভালো করার সুযোগ ছিল সেখানে না করে ওই এনে ওই আনাচে কানাচে যা বলে সেরকম কিছু উনি করে দিয়েছেন। তার কোনো পরিকাঠামো নেই, কিচ্ছু নেই। ওই বলবার জন্যে বক্তৃতা এসে বলতে হবে, ওই তাই বলেছেন উনি। কাজের কাজ তো ওই পর্যন্ত। কিন্তু নাগরিকত্বের প্রশ্নে তিনি কী বলেছেন? নাগরিকত্বের প্রশ্নে তিনি বলছেন, কোথায় গেল, যে নাগরিকত্বের তুমি শান্তনু আবেদন করো, এই পর্যন্তই। তারা বা তাদের ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে তারা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য কি করবেন কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ওই বিজেপি যেটা করেছে তার এদিক দিয়ে ওদিক দিয়ে সমালোচনা করছেন এবং নিশ্চিতভাবেই বলছেন যে বিজেপি যেটা করেছে সেটা ঠিক করেনি, ভালো করেনি। কিন্তু তিনি কি করবেন, তার জোট ক্ষমতায় গেলে কি করবেন সেই কথা কিন্তু এখানে নেই। আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। এই যে জায়গাটা উজ্জ্ব হয়ে যাচ্ছে, কেউ আর স্পষ্ট করে আগে যেমন বলতো আমরা মতুয়াদের নাগরিকত্ব দেব, ইলেকশনের ঠিক মুখে এসে কিন্তু সেই সব কথাগুলো সব গুলিয়ে গেছে, বলছেন না। মমতাও বলেননি, আমি আপনাদের পড়ে শুনিয়েছি। এইবারে হচ্ছে আমাদের সেনাপতি কি বলেছেন। সেনাপতি বলেছেন, হেডিংটাও আছে, নিঃশর্ত নাগরিকত্ব দিলে সমর্থন। নিঃশর্ত নাগরিকত্ব দিলে সমর্থন। অভিষেক বলছেন নিঃশর্ত নাগরিকত্ব দিলে সমর্থন। এইটা আনন্দবাজারের হেডিং। কি সমর্থন? CAA 19-কে সমর্থন। আমি প্রথমে আপনাদের বলবো, যারা তৃণমূলের সমর্থক, উদ্বাস্তু মানুষ, মতুয়া মানুষ, নিঃশর্ত নাগরিকত্ব দিলে সমর্থন, তার মানেটা কি? তাহলে কি আপনারা নাগরিক না আপনারা নাগরিক নন? অভিষেক বলছেন নিঃশর্ত নাগরিকত্ব দিলে সমর্থন কার 19-কে। তার মানে নিঃশর্ত নাগরিকত্বটা হয়নি এখনো। নিঃশর্ত নাগরিকত্বটা দেওয়ার কথা বলছেন, যে এটা যদি দেন তাহলে আমরা সমর্থন করব। সেটা জানে যে নিঃশর্ত নাগরিকত্ব বিজেপি দেবে না, সমর্থনও করার লাগবে না। কিন্তু সেটা তো বুঝলাম, এই কথাটাতে কি বোঝা যাচ্ছে? আমি মতুয়া তৃণমূল পন্থী মতুয়াদের বলছি, অভিষেক যে কথাটা বললেন তাতে কি মনে হয় যে তিনি মনে করছেন আপনি নাগরিক? আপনি নাগরিক হলে তো বলতো না যে নিঃশর্ত নাগরিকত্ব দিলে সমর্থন করব। ফলে তৃণমূল কংগ্রেস যেটা বলছেন যে আপনারা ভোটার কার্ড আধার কার্ড থাকলে সবাই নাগরিক, এইটা ঠিক কথা নয়। এটা যেমন ঠিক কথা নয়, উনি বলছেন বিজেপি দিলে সমর্থন,
কিন্তু কোনো সময়ই বলছেন না যে আমরা ক্ষমতায় গেলে নিঃশর্ত নাগরিকত্ব দেব। কেন বলছেন না? কারণ তারা নাগরিকত্ব আপনাদেরও দিতে আন্তরিক নয়। তা নাহলে বলতেন। উনি বলছেন বিজেপি নিঃশর্ত দিলে সমর্থন করব। তো তুমি কেন বলছো না ওদের যে সিএ 19 এনেছে সেটা নিঃশর্ত নয়, সঠিক নয়, আমরা এনডিএ ক্ষমতায় গেলে নিঃশর্ত নাগরিকত্ব দেব? এই কথাটা কেন তারা পরিষ্কার করে বলছে না? এবং আজকে এই মিটিং কিন্তু অভিষেকের মিটিং কিন্তু এই অঞ্চলে হয়ে গেছে, আর হয়তো আসবেন না। 20 তারিখে নির্বাচন, ফলে ইলেকশনের আগে যতটা বেশি বলা যায় তাই এইটুকু, এরপরে আরও পেছবে। ফলে এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখুন। আর এর সঙ্গে সঙ্গে দেখুন, আমাদের শান্তনুবাবু বলছেন যে আমি নাগরিকত্বের দরখাস্ত করব। আচ্ছা, একজনও মতুয়া আপনারা বিশ্বাস করেন যে উনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন? একজনও মতুয়া বিশ্বাস করেন? বিজেপিপন্থী মতুয়াদের বলছি, আমার মনে হয় একজনও মতুয়া বিশ্বাস করবেন না যে শান্তনু নাগরিকত্বের জন্য দরখাস্ত করবেন। একটা কথা কিন্তু বিভিন্ন বিরোধী দল ঠিক কথা বলছেন, আপনি যখন নাগরিকত্বের আবেদন করবেন, নাগরিকপত্রে আপনাকে ঘোষণা করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক, তাই আবেদন করছেন ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্যে। তা ধরুন যদি শান্তনু জিতে যান, অসীম সরকার জিতে যান, তিনি এই ডিক্লারেশন যদি করেন যে আমি বাংলাদেশের নাগরিক, আমি ভারতের নাগরিকত্ব চাই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, এই কথা বললে তাদের এমএলএ, এমপি, মন্ত্রী যাই হবেন, যদি জেতেন, সেটা খারিজ হবে। খারিজ হওয়ার কারণ হচ্ছে সংবিধানের 326 ধারা, একদম এটা খারিজ হয়ে যাবে, এর কোনো বিকল্প কিছু হবে না। ফলে তারা এটা করবে না। 2 নম্বর হচ্ছে কেন করবেন? শান্তনু যে বলছেন কীরকম বুদ্ধিমান লোক আপনারা বুঝুন, মন্ত্রী হয়েছে ওর জন্ম এখানে, ওর বাপের জন্ম এখানে, ও আবেদন করে কি লিখবে? ও লিখবে ওর ওরাকান্দিতে জন্ম। ওরাকান্দিতে জন্ম লেখা মানেই হচ্ছে তো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, মিথ্যা ডিক্লারেশন দিচ্ছেন। কি করে করবেন সে? আবেদন তিনি করবেন যিনি বহিরাগত, মানে এই আইনে যেটা বলেছে তাতে বলেছে তিনি আবেদন করবেন যিনি বহিরাগত, বাইরে থেকে এসেছেন, ভারতের নাগরিক নন, বাংলাদেশের নাগরিক, তিনি ভারতের নাগরিকত্বের জন্যে আবেদন করবেন। শান্তনু কেন করবেন? শান্তনুর জন্ম তো ঠাকুরনগর, শান্তনু বাবার জন্ম ঠাকুরনগর। মোটামুটি 50 সাল থেকে পিয়ার ঠাকুর মশাই ঠাকুরনগরে বাস করেন, এটা কে জানে না? কোন মতুয়া জানেন না? সবাই জানেন। ফলে এই রকম মতুয়াদের বিভ্রান্ত করবার জন্যে এই সমস্ত বিভিন্ন রকমের জিনিস চলছে। এখন প্রশ্ন হলো যে এই অবস্থায় 2 দিন পরেই ভোট, বহু লোকে আমাকে জানতে চাইছেন যে আপনার কথা শুনে তো মনে হচ্ছে আর ভোট দেওয়া যায় না বিজেপিকে, কিন্তু দেবো কোথায়? অন্তত কোথায় দেবো সেটা বলুন। একথা আমাকে বহুজন জিজ্ঞেস করেছেন। আমি এই প্রশ্নের জবাব কিছু এ পর্যন্ত দিইনি, কিন্তু আজকে আমার যেটা মনে হয়, যেটা বলা উচিত, সেইটা আপনাকে বলছি। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। সেটা হচ্ছে এবারের নির্বাচনটা যা দাঁড়িয়েছে তাতে মতুয়া, নমশূদ্র এবং গোটা উদ্বাস্তু সমাজের দরকার ছিল, উচিত ছিল ভোট বয়কটের ডাক দেওয়া, যে আমাদের নাগরিকত্বের প্রশ্নে নির্দিষ্ট পদক্ষেপ এবং প্রতিশ্রুতি না দিলে আমরা এই ভোটে অংশগ্রহণ করব না। এইটাই ছিল আজকের সবথেকে উত্তম প্রস্তাব এবং সিদ্ধান্ত।
আমরা সেই প্রস্তাবও দিতে পারিনি। আর প্রস্তাব না দিলে সিদ্ধান্ত কি করে হবে? কেন প্রস্তাব দিতে পারিনি? প্রস্তাব দিতে পারিনি তার কারণ হলো আপনারা আমাদের এই ডাকে সাড়া দেবেন না। আপনারা আমাদের এই ডাকে সাড়া দেবেন, আমরা একটা কল দেব, সেইটা কেউ কার্যকরী করবেন না, তাতে তো কাজের কাজ কিছু হয় না, বরং উল্টে আমরা যারা কল দিলাম তারা একটা হাসির খোরাক হয়ে যায়। ফলে আমাদের সে সংগঠন নেই, আমাদের সেই কর্তৃত্ব নেই উদ্বাস্তুদের উপরে। কর্তৃত্ব হচ্ছে এই সমস্ত পলিটিক্যাল পার্টির, যারা দুই পক্ষই, যারা আসলে নাগরিকত্বের প্রশ্নে বিজেপি ধাপ্পা দিচ্ছেন আর বিরোধীরা কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন না। ফলে এইটাই ছিল সবথেকে সঠিক সিদ্ধান্ত যে গোটা উদ্বাস্তু সমাজ তারা সিদ্ধান্ত ঘোষণা করবেন যে আমরা এই নির্বাচনে ভোট দেব না যদি না উদ্বাস্তু সমস্যার সমাধান হয় বা উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্যে একটা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আমরা যদি না পাই। আমরা সেটা করতে পারিনি, নানা কারণে করতে পারিনি, সাংগঠনিক দুর্বলতা ইত্যাদি ইত্যাদি নানা কারণে আমরা এটা করতে পারিনি। বা আমরাও একটু কি বলতে পারেন, আমরা একটু চান্সে ছিলাম যে বিরোধী সিপিএম, কংগ্রেস তারা নিশ্চয়ই একটা ঘোষণা করবেন, কিন্তু শেষ মুহূর্তে তারা তা করেননি। তো এখন এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। এই অবস্থাতে আমি আগেও বলেছি, আবারও বলছি যে বিজেপি উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে আর কিছু করবে না। আর কিছু করবে না মানে বাস্তবত তারা কিছুই করলেন না। K-19 যে অনুপ্রবেশকারী তকমা মুক্তিটা করেছে, যেটাকে আমরা বলছি এটা একটা কাজের কাজ হয়েছে, আপনারাও বোঝেন যে অন্তত অনুপ্রবেশকারী নই, কিন্তু সেইটাও তাদের কোনো কৃতিত্ব নয়। কারণ অনুপ্রবেশকারী তকমাটা আরোপ করেছিল বিজেপি, তারাই আরোপ করেছিল। 15-16 বছর ভোগান্তির পরে চাপে পড়ে আজকে তারা সেইটা উইথড্র করেছে, ওই K-19 যে তকমা মুক্তিটা ঘটিয়েছে। আর তারা কিছু করবে না। ফলে এই দলকে ভোট দেবেন না, এইটা আমরা সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে, আমরা তো নির্দেশ দিতে পারবো না। আমাদের সংগঠন থাকলে আমরা সংগঠনের তরফ থেকে নির্দেশ দিতাম। যদি আপনারা যদি আমাদের সংগঠনের সদস্য হতেন তাহলে আমরা এটা বলতে পারতাম, কিন্তু আপনারা তো আমাদের সদস্য নন। ফলে আপনাদের আমরা অনুরোধ করছি যে আগামী দিনের কথা ভেবে, কারণ এই সমস্যা আমাদের মেটাতে হবে, অ্যাট এনি কস্টে মেটাতে হবে, না হলে রোহিঙ্গাদের থেকেও খারাপ অবস্থা হতে পারে। ফলে ইলেকশনের পরে আমাদের আন্দোলনে নামতে হবে। আপনি বুঝতে পারবেন, আমরা যেটা বুঝতে পারছি আপনিও কালকে বুঝতে পারবেন, নামতে হবে। এখন এই জায়গাতে আমাদের এখন একটা আন্দাজ করতে হবে। নানান ঘটনাবলী, নানান নেতার সাথে আমাদের যে আলাপ আলোচনা, তাদের মনোভাব, এইগুলোকে বিশ্লেষণ করে আমাদের এইটা আজকে বোঝার চেষ্টা করতে হবে যে এনডিএ জোট, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট গেলে আমাদের পক্ষে দাবি আদায় করাটা সহজ হবে, না কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে এই দাবি আদায় করা আমাদের পক্ষে সহজ হবে। এই জায়গা থেকেই আজকে আমাদের বিশ্লেষণটা করতে হবে। ফলে এই যে মন্তব্যগুলো আপনাদের বললাম, এই সবগুলো আপনারা ভাবুন। আমরা এটা বলছি শুধু আপনাদের ভাবানোর জন্যে। আমি তো সব কথা ভিডিও তো বলা যায় না। আপনারা কয়েকটা কথা বললাম, এরকম আরও অনেক ঘটনা আপনারা জানেন, সেগুলো মেলান, এক জায়গায় মিলিয়ে দেখুন। দেখে যদি আমার সাথে একমত হন, যে আমার যতদূর মনে হচ্ছে কংগ্রেসের সাথে যে কথাবার্তা আমি বলেছি, কংগ্রেসের তো একেবারে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত গেছিলাম। সর্বোচ্চ নেতৃত্ব বলতে আমি খাড়গে সাহেব পর্যন্ত গেছিলাম, কিন্তু এটা তো ঘটনা। ভাইস প্রেসিডেন্ট হলো রাহুল গান্ধী, সর্বোচ্চ নেতৃত্ব, কার্যত তাকেই আমরা সবাই মনে করি। তার সাথে আমি কথা বলতে পারিনি, কিন্তু ইলেকশনের পরে আমি নিশ্চিতভাবেই যেভাবেই হোক তার সাথে আমরা এটা নিয়ে আলোচনা করব। আর অন্যান্য বিভিন্ন নেতার সাথে কথা বলেছি, এমনকি
অধীরবাবুও কিন্তু আমাকে বলেছিলেন যে সুকৃতিদা, আমাকে দাদা বলেন, সুকৃতিদা আপনি যেটা বলছেন আমরা এক্ষুনি এই কথা বলে লোককে বোঝাতে পারবো না। সাধারণ মানুষের কাছে আমাদের মনে হবে যে এটা বিজেপির সাথে আমাদের কথার খানিকটা সিমিলারিটি থেকে যাচ্ছে। ফলে এই জায়গা থেকে আজকে ইলেকশনের এতটুকু আগে এইটা করা যাবে না। তবে আপনি যেভাবে বলছেন দরকার হলে আরও প্রস্ত আলোচনা করে নিয়ে আমরা ইলেকশনের পরে এটা ডিক্লেয়ার করব। একদম এটা বলেছিলেন, সে জায়গায় সুখবিলাস বর্মা ছিলেন, প্রদেশ কংগ্রেস অফিসেই আমাদের কথা হয়েছিল, এটা তিনি বলেছিলেন। মানে আমার মনে হয়েছিল তিনি এটা নিয়ে আসলে কিছু করতে চান। তিনিও নিজেও বললেন যে আমিও উদ্বাস্তু, আমিও এসেছি চট্টগ্রাম থেকে আমার বাবার হাত ধরে, আপনারা যা বলছেন যে কাগজপত্রের কথা, সেই কাগজপত্র আমারও নেই, সুজনবাবুও সে কথা বলেছেন। ফলে তারা এই সমস্যাটার সমাধান করতে চান, কিন্তু সেই সাথে এটাও তো বোঝেন ইলেকশন সামনে, ইলেকশনে জেতার প্রশ্নটাও বড়। মানুষের এই দুর্বলতা তো অস্বীকার করা যাবে না, এই দুর্বলতা তাদেরও আছে, এই দুর্বলতা মানুষের থাকে, বহু মানুষের আছে, প্রায় সব মানুষের আছে। এবং আমি পিড়াপিড়ি করায় শেষ পর্যন্ত এই কথাও বলেছিলেন আমাকে অধীরবাবু যে আপনি বরং আরও বড় নেতাদের সাথে কথা বলুন, যদি চান তারা এই আপনার লাইনটা ডিক্লেয়ার করুন, আমি আপত্তি করব না। মানে উনি আমাকে বলেছিলেন সেই সময় ওই যে পদযাত্রায় আসবেন, আসাম থেকে শুরু করে ওই যেটা দ্বিতীয় পদযাত্রা বা বাসযাত্রা যেটা রাহুল গান্ধী করলেন, যে আমি চেষ্টা করব, উনি বলেছিলেন করিয়ে দেবো বলেননি, বলেছেন দেখেন কিভাবে কী হবে আমি জানি না, আমি চেষ্টা করব তার সাথে আপনাদের একটু দেখা করিয়ে দেওয়ার, আপনি কথা বলবেন, বলে ওনাকে যদি কনভিন্স করতে পারেন উনি ডিক্লেয়ার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি করতে পারবো না, আসলে করতে পারবো না মানে বুঝতে পারছেন, মালদা মুর্শিদাবাদটাই হচ্ছে তার ভোটের জায়গা। মানে এটা বলার নেই, আমার যেটা অনুমান হয়েছিল। তো আমরা গেছিলাম, এখান থেকে গাড়ি ভাড়া করে, আমার মতো লোকের এখান থেকে গাড়ি ভাড়া করে 15,000 টাকা খরচ করে আমি 15,000 টাকা তেল পুড়িয়ে গেছি, কারণ ওই ফালাকাটাতে 2 দিন থাকার কথা ছিল এবং কথা হয়েছিল ওই 2 দিন ওখানে থাকলে ওই জায়গাতেই কথাটা হবে। কিন্তু কোনো কারণে শেষ মুহূর্তে উনি ওই প্রথম দিনের সে কুচবিহারের যে প্রোগ্রাম কাটছাট করে উনি দিল্লি ফিরে গেছিলেন। ফালাকাটাতে যে 2 দিন থাকার কথা ছিল সেটা উনি থাকতে পারেননি, যে কারণে আমাদের এটা দেখা হয়নি। তো নিশ্চিতভাবেই এটা আবার অধীরবাবুকে ধরবো যে সেবারে হয়নি, এইবারে অন্তত আপনি থাকুন, আমরা আলোচনাটা করি। এবং অন্যান্য বিভিন্ন স্তরে যে কথা বলেছি, এখানে প্রদীপ ভট্টাচার্য, এখানে অন্যান্য নেতা যারা আছেন তারা তো জানেন আমাদের সাথে সাংবাদিক সম্মেলন করেছেন, আমরা সেলিম সাহেবের সাথে কথা বলেছি, আমরা সুজনবাবুর সাথে কথা বলেছি, সুজনবাবু আমাদের সাথে যৌথ প্রেস কনফারেন্সেও ছিলেন কলকাতা প্রেস ক্লাবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে তারা তাদের সমস্ত গণসংগঠন ডেকে মৌলভী যুব কেন্দ্রে কনভেনশন করেছেন, কনভেনশন করে তাদের বুঝিয়েছেন এই আমরা যেটা বলছি যে সবাইকে নাগরিক হিসেবে ঘোষণা করার জন্য নূতন আইন, এইটাতে তারা মেনে নিয়েছেন। কোনো কারণে হোক সর্বভারতীয় পার্টি কেরল প্রদেশের কিছু কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা থাকতে পারে, আসামের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, পার্টির মধ্যেও তো বিভিন্ন লবির এসব লড়াই হয়, তো যেটা কার্যকরী হয়নি বা ইশতেহারে আসেনি। কিন্তু যেটুকু যা সেতুবন্ধন হয়েছে ইন্ডিয়া জোটের এই প্রধান 2 শরিকের সাথে, তাতে আমার ধারণা আমরা একটা জায়গাতে যেতে পারবো। ইলেকশনের পরে নিশ্চিতভাবেই আমরা আবার আলাপ আলোচনা করব। ফলে সেই জায়গা থেকে এটা নিয়ে অনেকে আমাকে দুটো গালাগালি দিতে পারেন, অনেকে বিশ্বাস করতে পারেন আমার কথা, নাও করতে পারেন, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা আপনাকে আমি বলছি। কিন্তু আমার বিশ্বাসটা 100% সঠিক হবে তা নাও হতে পারে। কিন্তু আমার মনে হয় যে আমরা ইন্ডিয়া জোট, সে ক্ষমতায় আসুক বা একটা শক্তিশালী বিরোধী দল হিসেবেও যদি তারা পার্লামেন্টে যেতে পারে, তাহলে এইটা নিয়ে তারা একটা লড়াই করবেন, বিরোধী দল হলেও করবেন এবং পাওয়ারে গেলে তো তারা এটা করবেন, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ফলে এইটা করুন, বিজেপিকে বয়কট করুন, বিজেপি বিরোধিতা করুন, ইন্ডিয়া জোটকে সমর্থন করুন। যারা আমার কাছে জানতে চেয়েছেন সুস্পষ্টভাবে, ইন্ডিয়া জোটকে করুন মানে কি, ইন্ডিয়া জোটের যার জেতার সম্ভাবনা, যে হারাতে পারবে বিজেপিকে, আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে তাকেই ভোট দিতে হবে যাতে বিজেপি হারে। এইটা হচ্ছে একটা অবস্থান।
মানে এই অবস্থান, মানে দেখুন আমি তৃণমূলের একেবারে আদ্যবন্ত বিরোধী, তবুও কিন্তু আমাকে এই কথা বলতে হচ্ছে এই উদ্বাস্তুদের নাগরিকত্বের স্বার্থে। কারণ বিজেপিকে হারাতে পারলেই হয়তো এই ইস্যুটা আমরা বের করতে পারবো, যেটা 20-22 বছর ধরে আমরা লড়াই করতে করতে একটা জায়গাতে পৌঁছেছি। আর একটা বিষয় হচ্ছে, দেখেন এই যে জেপিসি হয়েছিল না, জেপিসিতে দেখবেন একটা ওই নোট অফ ডিসেন্ট আছে, মানে ভোটাভুটি করে সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে বিজেপি একটা সিদ্ধান্ত করে ফেলছেন ওই CA 19 সম্পর্কে, বিরোধীদের কথা শুনলেন না। আর কমিটিটা সেইভাবে করেছে বিজেপি, যেখানে বিরোধীরা সংখ্যালঘিষ্ঠ। তখন কি হয়, তখন বিরোধী এমপিরা তাদের যে আপত্তি এবং তার কারণ, কি কারণে আপত্তি করছেন, সে আপত্তির কথা লিপিবদ্ধ করেছেন, যেটাকে নোট অফ ডিসেন্ট বলে। সেই নোট অফ ডিসেন্টটাও দেখবেন, সেইটা আপনি যদি সেলিম সাহেবের নোট অফ ডিসেন্ট দেখেন, তিনি CAR-19 বিরুদ্ধে মূলত সমালোচনা করেছেন ওই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, মুসলিম প্রশ্নে। আপনি যদি অধীরবাবুরটা দেখেন, আপনি তাই দেখবেন। ফলে এই যে যারা সেই সময়, কারণ সেই সময় ওই যে মুসলিমদের যে একটা সেন্টিমেন্ট গ্রো করেছিল, এবং এই সেন্টিমেন্ট গ্রো করার কারণও ছিল যেভাবে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বলেছেন 3 কোটি মুসলমান অনুপ্রবেশকারী, তাদের আমরা খুঁজে খুঁজে বের করে চুনকে মানে খুঁজে খুঁজে বের করে তারা এখান থেকে বহিষ্কার করবে। এসব কথা বললে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এরকম কথা বললে সংখ্যালঘুদের মনে একটা ভয় তো হবেই। এবং সাধারণভাবে যারা গণতান্ত্রিক মানুষ, তারা সংখ্যালঘুদের আশ্বস্ত করার প্রয়োজন। আপনারা যারা মুসলিম বিদ্বেষী মানুষ, আমি তাদের বলি, বাংলাদেশেও যদি হিন্দুদের বিরুদ্ধে কিছু হয়, তখন যে মানুষগুলো হিন্দুদের পাশে দাঁড়ায়, আপনারা নিশ্চয়ই তাদের সমর্থন করবেন, কারণ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তো সেটা বাংলাদেশেও যেমন প্রয়োজন হিন্দুদের পাশে দাঁড়ানোর, এই ইন্ডিয়াতেও মুসলমানদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। সেটা সেরকম একটা সেন্টিমেন্টও কাজ করেছিল। ফলে নোট অফ ডিসেন্টে এইগুলো এসছেন, এবং সেগুলোও আজকে এই যে ডিসিশন পরিবর্তন করার ক্ষেত্রে একটা সমস্যা। কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো আমাদের আলোচনাতেও উঠেছিল, এবং সেখানে যখন আমি এই প্রস্তাবটা বললাম যে আপনি ধরুন 2022 সাল একটা কাট অফ ডেট, এই 2022 সাল কাট অফ ডেট মানে 2022 সালের আগ পর্যন্ত, 2022 সালের আগে থেকে যারা ভারতবর্ষে বসবাস করেন তারা সবাই নাগরিক। এই মর্মে আইন করতে তো হিন্দু মুসলমান প্রশ্ন আসছে না, এখানে তো সাম্প্রদায়িক প্রশ্ন থাকছে না। যারা 2022-এর আগে মুসলমানরা বাস করতেন তারাও নাগরিক বলে ঘোষিত হবেন, হিন্দু যারা বাস করতেন তারা নাগরিক বলে ঘোষিত হবেন, খ্রিস্টান বৌদ্ধ সবাই, উদ্বাস্তু হিন্দু যারা এসেছেন তারাও তাই হবেন। ফলে এইখানে থাকছে না। এই প্রশ্নটাতে তাদের পক্ষে কিন্তু ওই যে একটা রেজিস্ট্যান্স ছিল হিন্দু মুসলিম প্রশ্নে, তারা কিন্তু পরিষ্কারই বললেন যে শুক্তবাবু এটাতে তো কোনো সমস্যা নেই, তাহলে এটাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফলে এরকম একটা জায়গাতে বিষয়টা হয়ে আছে। 2024-এ সেই ঘোষণাটা যদি হতো তাদের ইশতেহারে খুব ভালো হতো, হয়নি, কিন্তু এটা হবে এইটুকু প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি। ফলে আপনারা আপ্রাণ চেষ্টা করুন যাতে ইন্ডিয়া জোটের পক্ষে বাংলা থেকে 2-4 জন বেশি এমপি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি। হয়তো দেখা যাবে ওই 2-4 জন এমপির জন্যই হয়তো সরকার গঠন করা সম্ভব হলো। আপনি এই যে একটা সুযোগ, সেই সুযোগে অংশগ্রহণ করুন। এই কথাগুলো বলে আমি আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর বলি, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা মনে করবেন যে এই ভিডিওটা আরও বেশি বেশি মানুষের কাছে যাওয়া প্রয়োজন, তারা কাইন্ডলি একটু শেয়ার করে দিন। নমস্কার, ধন্যবাদ।